আমার মনে আছে আমি যেদিন প্রথম ক্লাসে আসব করে যে মানসিক প্রস্তুতি, নিজের শারীরিক প্রস্তুতি সব কিছু গুছায়া উঠতে মোটামুটি ৩-৪ মাস লাগছে। ৬ মাস। কিভাবে যাব আজাদ ভাইয়ের সামনে, উনি কি প্রশ্ন করবেন, এর উত্তর কিভাবে দেব, অনেকগুলো মানুষ ক্লাস করবে, তাদের সামনে উনি প্রশ্ন করবেন, সেই প্রশ্নে আমি কি বিব্রত হব, উত্তর দিতে পারবো, এই নানা রকম চিন্তা। উনি যদি আমার কাছে সঙ্গীত শুনতে চায় তাহলে কোন সঙ্গীতটা শোনাবো, যে সঙ্গীতটা শোনাবো এটা কি ওনার পছন্দ হবে, নানা রকম মাথায় ঘুরপাক খাচ্ছিল। বলা যায় একরকম একটা রোমাঞ্চকর অবস্থা। তো এই রোমাঞ্চকর অবস্থায় আমি যখন প্রথম ক্লাসে আসার পর আজাদ ভাইয়ের সম্মোহনী, আজাদ ভাইয়ের আলোচনা, কথাবার্তা আমাকে এমনভাবে অনুপ্রাণিত করলো যেখান থেকে মোটামুটি আমি যে এই জগতের জন্য পারফেক্ট, আমি যে এর সাথে কাজ করতে পারবো, আমার যে সেই শক্তি আছে, আমার যে সেই সাহস আছে, একদিনই সব জাগ্রত হয়ে গেছে। তো যেই কারণে পরবর্তীতে যতগুলো ক্লাস হয়েছে আমার কাছে মনে হয় না আজাদ ভাই জীবিত থাকা অবস্থায় ইচ্ছা করে কোনো কাজ ছাড়া, মানে প্রয়োজন ছাড়া কোনো ক্লাস আমি মিস করছি। আজাদ ভাই থাকা অবস্থায় আমাদের সিস্টেম ছিল এই ৩ মাস ক্লাসের মতো সিস্টেমটা ছিল না। আজাদ ভাই মৃত্যুর দিন আগে এরকম ক্লাসটা আমরা শুরু করি। এর আগে প্রত্যেক সপ্তাহে ভর্তি হতো এবং ভর্তি হওয়ার সেই হতে পারত যে আজাদ ভাইকে সঙ্গীত শুনিয়ে মুগ্ধ করতে পারত, এবং আজাদ ভাই যাকে দেখে, যার সঙ্গীত শুনে নিজে মুগ্ধ হইতো তাকেই ভর্তি করাতেন, এছাড়া কেউ ভর্তির সুযোগ পাইতো না। তো এমন একটা পর্যায়ে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে অনেক মানুষ এসে ফেরত যায়। তা এক পর্যায়ে আজাদ ভাইয়ের সাথে যখন আমরাও বড় হলাম, আজাদ ভাই আমাদের কাছে একটু দায়িত্ব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন এবং তিনিও মনে করলেন যে আমি যদি ক্লাসে নাও আসি, আমি যদি কলরব অফিসে 3 মাস নাও আসি, ওরা মোটামুটি ক্লাসটা চালায় নিতে পারবে। এই ভরসা যখন পাইলাম তখন আজাদ ভাইকে বললাম, ভাই আমাদের স্বপ্ন কলরব নিয়ে, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আপনি তো আমাদের স্বপ্নটা পূরণ করছেন, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আসার পর সাহস কিংবা তাদের পরিবেশনের মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পারে না, তারা কিন্তু ভর্তি হতে পারে না। কিন্তু তাদের মনের মধ্যে যে স্বপ্নটা আছে, এই কারণে তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যায়, তারা সাহস করে সামনে আসতে পারে না, সঙ্গীত নিয়ে স্বপ্নটা তারা ভুলে যায়। আমাদের কাছে মনে হয় আপনি যদি এটা একটু অন্য সিস্টেম করা যায়, যে কেউ এখানে এসে সঙ্গীত শেখার সুযোগ পাবে, মিনিমাম একটা টাইম, এই টাইমের পরে আমরা পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার পর যারা উত্তীর্ণ হবে তারা পরবর্তীতে রেগুলার ক্লাস করবে। তা আজাদ ভাই প্রথমে মানলেন না। আজাদ ভাই বললেন যে না, এরকম দিয়ে ভালো ছেলে আসে না। আমরা বললাম যে আজাদ ভাই আমরা একটা ট্রাই করি, আপনি একটা দেখেন, যদি আপনার কাছে ভালো মনে হয় পরবর্তী কন্টিনিউ করবেন, না হলে বাদ দিবেন। তখন আমরা সাহস করে প্রথম কর্মশালা শুরু করি, একদম 2010 সালের, আজকে কততম বেচ, কত 27তম বেচ। 1 নাম্বার যে কর্মশালাটা, 1 নাম্বার কর্মশালাটা যখন শুরু হয়, আমরা আজাদ ভাই আমাদেরকে কয়েকটা ভয় দেখাইছিল। 1 নাম্বার ভয় হলো যে দেখবা 10-12 জনের বেশি ছাত্র পাইবা না, কারণ ইসলামী সঙ্গীত যারা শিখে তারা নিয়মতান্ত্রিকতা খুব কম পছন্দ করে, নিয়মতান্ত্রিকতায় থাকে না, বা সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো যারা আমাদের দেশে পরিচালনা করে দেখে, এরা নিয়মতান্ত্রিকতা একটু কম থাকে। নির্দিষ্ট সময় আমরা যদি একটা ডেট দেই, এই ডেটে ক্লাস শুরু হবে, এর মধ্যে ভর্তি হতে হবে। আরেকটা সমস্যা থাকে, যাদের মধ্যে এই ভালো প্রতিভাগুলো থাকে তারা কিছুটা অর্থনীতিতে পিছিয়ে থাকে, যে কারণে অর্থনৈতিক সমস্যা, নিজের সাহস সবকিছু মিলে কুলিয়ে উঠতে পারে না। আজাদ ভাই জন্য বলছিলেন যে তোমরা ফলস করবা। আজাদ ভাই আপনি তো হলেন 90 দশকে সংগ্রাম করে আসতেছেন, 90 দশক থেকে এখন 2010, তার মানে 90 দশক থেকে 20 বছরের ডিস্টেন্স হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হয়েছে।
যেহেতু আমরা বর্তমান প্রজন্মের লোক, আমি বলতে পারি যে আপনার ওই ধারণাটা ভেঙে আপনি দেখবেন আপনার যে সারা বাংলাদেশে এত জনপ্রিয়তা তৈরি হয়েছে, সারা বাংলাদেশে এত অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কাছে মনে হচ্ছে কম মানুষ। সেই ধারণাটা আমরা ভেঙে দিয়ে আপনার মধ্যে নতুন একটি আলোর জন্ম দিতে চাই। আজাদ ভাই বলছে ঠিক আছে, মানলাম, করো, দেখি, দেখা যাক। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রথম কর্মশালা করেছিলাম, এই কর্মশালায় যেটা দেখা যেত 10-12 জন ভর্তি হওয়ার কথা, সেই প্রথম কর্মশালায় 60 জন আমরা সদস্য ভর্তি করেছিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? তো এই ছিল, আজাদ ভাই খুশি হয়েছিলেন। কিন্তু যেই সপ্তাহ আমরা ক্লাসটা শুরু করব, সেই সপ্তাহের আগের সপ্তাহে আজাদ ভাই ইন্তিকাল করলেন। কিন্তু আমরা যেহেতু আজাদ ভাইকে কথা দিয়েছিলাম, এই কর্মশালার মাধ্যমে কথা দিয়েছিলাম যে ওনার স্বপ্নের কলরবকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেব, বাংলার প্রত্যেকটা যুবকের অন্তরে পৌঁছে দিব। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই কথা বলতে পারি, 100% না হলেও আমরা এদেশের 50% মুসলমানদের অন্তরে ইসলামী সঙ্গীতের আওয়াজকে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা? মিথ্যা বললাম না সত্য বললাম? এটা আজাদ ভাই যে স্বপ্ন দেখেছিলেন 100% মানুষের, মুসলমানদের হৃদয়ে ইসলামী সঙ্গীতের আওয়াজ, ইসলামী সঙ্গীতের মাধ্যমে ইসলামের আওয়াজ, ইসলামী সঙ্গীতের মাধ্যমে ইসলামী সংস্কৃতির আওয়াজ, ইসলামী সঙ্গীতের মাধ্যমে ইসলামের বিপ্লবের আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে মিশন, যে ভিশন আজাদ ভাই হাতে নিয়েছিলেন সেই 2004 সালে, আমরা সেখান থেকে তার সাথী হয়েছিলাম, সেখান থেকে ওনার সহযোগী হয়েছিলাম। সেই সহযোগী হয়ে আজকে আমরা বলতে চাই, এমন একটি সময় আসবে বাংলাদেশে যত সঙ্গীত নামের কালচার আছে, সব কালচারকে একদম পিছনে ফেলে ইসলামী সঙ্গীতের আওয়াজ বাংলাদেশে জয় জয়কার করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা, সে আশা ব্যক্ত করছে কাদেরকে দেখে জানেন? এই আপনাদেরকে দেখে। যদি আপনারা পিছিয়ে যান, ইসলামী সঙ্গীতের আওয়াজ পিছিয়ে যাবে। যদি আপনারা সাহস করে এগিয়ে যান, ইসলামী সঙ্গীতের আওয়াজ এগিয়ে যাবে। যদি আপনারা সাহস করে বলেন আইনুদ্দিন আজাদ কলরব তৈরি করেছে, আইনুদ্দিন আল আজাদ কলরব প্রতিষ্ঠা করেছে, আমাদের ভাইরা কলরব পরিচালনা করে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে 50% মুসলমানদের মধ্যে ইসলামী সঙ্গীত পৌঁছে দিয়েছে। আমরা চাই এই বাংলাদেশের মানুষের মধ্যে অপসংস্কৃতি, অসুস্থ সংস্কৃতি, নগ্ন সংস্কৃতিকে পিছনে ফেলে ইসলামী সঙ্গীতের সুন্দর আওয়াজ, ইসলামী সঙ্গীতের সুরের আওয়াজ, সুমধুর আওয়াজ, একত্ববাদের আওয়াজ, আল্লাহর গানের আওয়াজ বাংলাদেশের 100% মুসলমানদের হৃদয়ে পৌঁছে দিতে চাই। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যদি এটা আপনারা হতে পারেন, আমি বলতে পারি আগামী 20 বছরের পরে আপনারা সেই স্লোগান তুলবেন যে কলরবের মুফতি সাইদ আহমদ সাহেব, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদাউস ভাইয়ের নেতৃত্বে যেই কলরব 20 বছর আগে আওয়াজ তুলেছিল যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ইসলামী সঙ্গীতের আওয়াজ পৌঁছে যাবে, সেই কলরবের আওয়াজকে আমরা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেই স্বপ্ন আপনাদেরকে নিয়ে আমরা দেখতে পারি তো ইনশাআল্লাহ।